রাইট তথা জোর যার মুল্লুক তার নীতিতে পরিচালিত হতো। আজকের বিশ্ব ব্যবস্থা তার এই চাইতে মোটেও উন্নত নয়। 5টি ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রই বলতে গেলে বিশ্ব শাসন করছে। ব্যবসা ছিল তাদের প্রধান অবলম্বন। তায়েফ, সিরিয়া, ইয়ামন প্রভৃতি উর্বর ও উন্নত এলাকা ছাড়াও সর্বত্র পশুপালন জনগণের অন্যতম প্রধান অবলম্বন ছিল। উট ছিল বিশেষ করে দূরপাল্লার সফরের জন্য একমাত্র স্থল পরিবহন। গাধা, খচ্চর মূলত স্থানীয় পরিবহনের কাজে ব্যবহৃত হতো। ঘোড়া ছিল যুদ্ধের বাহন। মক্কার ব্যবসায়ীরা শীতকাল ইয়ামনে ও গ্রীষ্মকালে সিরিয়ায় দূরপাল্লার ব্যবসায়িক সফর করত। আর্থিক লেনদেনে সুদের প্রচলন ছিল। তারা চক্রবৃদ্ধি হারে পরস্পরকে সুদভিত্তিক ঋণ দিত। রাস্তাঘাটে প্রায়ই ব্যবসায়ী কাফেলা লুট হতো, সেজন্য সশস্ত্র যোদ্ধা দল নিয়ে তারা রওনা হতো। তবে কাবা গৃহের খাদেম হওয়ার সুবাদে মক্কার ব্যবসায়ী কাফেলা বিশেষভাবে সম্মানিত ছিল এবং সর্বত্র নিরাপদ থাকত। বছরের 8 মাস লুটতরাজের ভয় থাকলো, হারামের 4 মাসে তারা নিশ্চিন্তে ব্যবসা করত। এই সময় ওকাজ, জুলমাজায়, জুলমাজান্না প্রভৃতি বড় বড় বাজারে বাণিজ্য মেলা ছাড়ো। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ভিডিওতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন। একটি ভিডিওতে মহানবীর পূর্ণ জীবনী তুলে ধরা সম্ভব নয়, তাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। এই চ্যানেল থেকে অর্জিত ইনকামের 30% মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার কল্যাণে ব্যয় করা হবে। তাই এই নেক কাজে আপনিও সহযোগিতা করুন এবং নেক কাজের অংশীদার হন। যারা আগের পর্বগুলো এখনো দেখেননি তাদের কাছে অনুরোধ, আগের পর্বগুলো দেখে নিন। তাহলে পুরো বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং ধারাবাহিকতা বজায় থাকবে। আরবের বিভিন্ন প্রান্তে আরও অনেকগুলি বড় বড় মেলা বসত। এইসব বাণিজ্য মেলায় প্রচুর বেচাকেনার মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতো। তাদের মধ্যে বস্ত্র, চর্ম ও ধাতব শিল্পের প্রচলন ছিল। ইয়ামন, হীরা, সিরিয়া প্রভৃতি অঞ্চল এইসব শিল্পে সমৃদ্ধ ছিল। তবে গৃহের আঙিনায় বসে সুতা কাটার কাজে অধিকাংশ আরব মহিলা নিয়োজিত থাকতেন। কোনো কোনো এলাকায় কৃষিকাজ হতো। ছোলা, ভুট্টা, যব ও আঙুরের চাষ হতো। মক্কা মদিনায় গমের আবাদ ছিল না। মুয়াবিয়ার খেলাফতকালে প্রথম সিরিয়া থেকে মদিনায় গম রফতানি হয়। খেজুর বাগান ব্যাপক হারে দেখা যেত। খেজুর ছিল তাদের অন্যতম প্রধান উপজীবিকা। তাদের কোনো গোত্রীয় অর্থনৈতিক ফান্ড ছিল না। সে কারণ সমাজের লোকদের দারিদ্র্য, রোগব্যাধি দূরীকরণে ও স্বাস্থ্যসেবার কোনো সমন্বিত কর্মসূচি ও কর্মপরিকল্পনা তাদের ছিল না। ফলে পারস্পরিক দান ও বদান্যতার উপরেই তাদেরকে নির্ভর করতে হতো। নিখাত পুঁজিবাদী অর্থনীতি চালু ছিল, যার ফলে সমাজে একদল উচ্চবিত্ত থাকলেও অধিকাংশ লোক ছিল বিত্তহীন। সাধারণ অবস্থা ছিল এই যে, আরবদের সহায় সম্পদ তাদের জীবনমান উন্নয়নে ব্যয়িত না হয়ে সিংহভাগই ব্যয়িত হতো যুদ্ধবিদ্রোহের পিছনে। ফলে ক্ষুধা ও দারিদ্র্য ছিল তাদের নিত্যসঙ্গী। আরবীয় সমাজে উচ্চবিত্ত লোকদের মধ্যে মদ, জুয়া ইত্যাদির ব্যাপক প্রচলন ছিল। সেখানে বিত্তহীনরা দাস ও দাসীরূপে বিক্রয় হতো ও মানবেতর জীবনযাপনে বাধ্য হতো। কুরাইশরা পরস্পরে ব্যবসায় জড়িত ছিল। হাশেম বিন আব্দে মানাফ গোত্রনেতাদের মধ্যে এই পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন, যা রাসূলুল্লাহের আবির্ভাবকালীন সময় পর্যন্ত অব্যাহত ছিল, যাকে ইলাফ বলা হয়। যারা শীতকালে ইয়ামনে ও গ্রীষ্মকালে শামে ব্যবসায়িক সফর করত। এ কথাটি কুরআনে এসেছে সূরা কুরাইশে। তারা সমুদ্রপথে চীন ও হিন্দুস্থানেও ব্যবসা করত। হাশেম বিন আব্দে মানাফ তৎকালীন 2 বিশ্বশক্তি রোম ও পারস্য সম্রাটদের সাথে চুক্তিক্রমে তাদের দেশেও ব্যবসা পরিচালনা করেন। এভাবে মক্কার অর্থনীতির ভিত গড়ে ওঠে ব্যবসার উপরে। অস্ত্রশিল্প ও আসবাবপত্র শিল্প ব্যতীত তেমন কোনো শিল্প তাদের মধ্যে ছিল না। অর্থনীতির অন্য একটি ভিত্তি ছিল পশুপালন, যা ছিল আপামর জনসাধারণের নাগালের মধ্যে। ব্যবসায়ী নেতারা সুদের ভিত্তিতে ঋণ দান করত।
ফলে সেখানে ধনী ও গরিবের মধ্যে পাহাড় প্রমাণ বৈষম্য সৃষ্টি হয়। মুষ্টিমেয় ধনিক শ্রেণী বিলাস ব্যসনের মধ্যে বসবাস করলেও মক্কায় অধিকাংশ অধিবাসী ছিল নিম্নবিত্ত বা বিত্তহীন। মক্কার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ সারা আরবে সম্মানিত ছিলেন। কাবা গৃহের কারণে তাদের মর্যাদা সর্বত্র সুপ্রতিষ্ঠিত ছিল। সেই সাথে মক্কা ছিল সর্বদা বহিঃশক্তির হামলা থেকে সুরক্ষিত। তৎকালীন আরবে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত। সেখানকার অভিজাত শ্রেণীর লোকদের অবস্থা তুলনামূলকভাবে খুবই উন্নত ছিল। পরিবারে পুরুষ ও মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত। অভিজাত পরিবারের মহিলাদের মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। তাদের মর্যাদা হানিকর কোনো অবস্থার উদ্ভব ঘটলে সঙ্গে সঙ্গে তরবারি কোষমুক্ত হয়ে যেত। মহিলাদের মর্যাদা এতই উঁচুতে ছিল যে বিবদমান গোত্রগুলিকে একত্রিত করে সন্ধি চুক্তি সম্পাদনেও তারা সক্ষম হতো। পক্ষান্তরে তাদের উত্তেজিত বক্তব্যে ও কাব্যগাথায় যে কোনো সময় দুই গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারত। ওহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার সাথী মহিলাদের নিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে এ কাজটিই করেছিলেন। তাদের মধ্যে বিবাহ পদ্ধতি ছিল অত্যন্ত উঁচু মানের। উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতি ও কনের স্বীকৃতি লাভের পর বর কনেকে নির্ধারিত মোহরানার বিনিময়ে বিয়ে করতে পারত। বিয়েতে ও সন্তানের আকিকাতে সমাজ নেতাদের দাওয়াত দিয়ে ধুমধামের সাথে অনুষ্ঠান করা তাদের সামাজিক রেওয়াজ ছিল। সাধারণ ও দরিদ্র শ্রেণীর আরবদের মধ্যে 4 ধরনের বিবাহ চালু ছিল। এক ধরনের ছিল অভিজাত শ্রেণীর মতো পারস্পরিক সম্মতি ও মোহরানার বিনিময়ে বিবাহ পদ্ধতি। কিন্তু বাকি 3টি পদ্ধতিকে বিবাহ না বলে স্পষ্ট ব্যভিচার বলা উচিত, যা ভারতীয় হিন্দু সমাজে রাক্ষস বিবাহ, গান্ধর্ব বিবাহ ইত্যাদি নামে আধুনিক যুগেও চালু আছে বলে জানা যায়। আরবীয় সমাজে স্বাধীনা ও দাসী 2 ধরনের নারী ছিল। স্বাধীনাগণ ছিলেন সম্মানিত, কিন্তু দাসীরা বাজারঘাটে বিক্রয় হতো। মনিবের দাসীবৃত্তিই ছিল তাদের প্রধান কাজ। উদার মরুচারী আরবদের মধ্যে নৈতিকতার ক্ষেত্রে 2টি ধারা একত্রে পরিলক্ষিত হতো। একদিকে যেমন তাদের মধ্যে মদ্যপান, ব্যভিচার, মারামারি ও হানাহানি লেগে থাকত, অন্যদিকে তেমনি দয়া, উদারতা, সততা, পৌরুষ, সৎসাহস, ব্যক্তিত্ববোধ, সরলতা ও অনাড়ম্বরতা, দানশীলতা, আমানতদারি, মেহমানদারি, প্রতিজ্ঞাপরায়ণতা ইত্যাদি সদ্গুণাবলীর সমাবেশ দেখা যেত। তাদের মধ্যে দুঃসাহসিকতা ও বেপরোয়া ভাবটা ছিল তুলনামূলকভাবে বেশি। তাদের মধ্যে যেমন অসংখ্য দোষ ত্রুটি ছিল, তেমনি ছিল অনন্য সাধারণ গুণাবলী, যা অন্যত্র কদাচিৎ পাওয়া যেত। তাদের সৎসাহস, আমানতদারি, সত্যবাদিতা, কাব্য প্রতিভা, স্মৃতিশক্তি, অতীত পরায়ণতা ছিল কিংবদন্তির মতো। তাদের কাব্যপ্রিয়তা এবং উন্নত কাব্যালঙ্কারের কাছে আধুনিক যুগের আরবি কবি সাহিত্যিকরা বলতে গেলে কিছুই নয়। তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে একবার শুনলই হুবহু মুখস্থ বলে দিত। বড় বড় কাছিদা বা দীর্ঘ কবিতাগুলি তাদের মুখে মুখেই চালু ছিল। লেখাকে এজন্য তারা নিজেদের জন্য হীনকর মনে করত। দুর্বল স্মৃতির কারণে আজকের বিশ্ব লেখাকেই অধিক গুরুত্ব দেয়, অথচ লেখায় ভুল হওয়া স্বাভাবিক। কিন্তু তৎকালীন আরবদের স্মৃতিতে ভুল কদাচিৎ হতো। সম্ভবত এইসব সদ্গুণাবলীর কারণেই বিশ্বনবীকে আল্লাহ মক্কাতে প্রেরণ করেন, যাদের প্রখর স্মৃতিতে কুরআন ও হাদিস অবিকৃত অবস্থায় নিরাপদ থাকে এবং পরবর্তীতে তা লিখিত আকারে সারা বিশ্বে প্রচারিত হয়। যদ্য কুরআন ও হাদিস লিখিতভাবেও তখন সংকলিত হয়েছিল। এই আলোচনায় প্রতীয়মান হয় যে পৃথিবীর কেন্দ্রস্থল আরব ভূখণ্ডের মরুচারী মানুষেরা বিভিন্ন দুর্বলতার অধিকারী হলেও তাদের মধ্যে উন্নত মানবিক গুণাবলীর বিকাশ ঈর্ষণীয়ভাবে পরিদৃষ্ট হতো। আদি পিতামাতা আদম ও হাওয়ার অবতরণ স্থল হওয়ার কারণে এই ভূখণ্ড থেকেই মানব সভ্যতা ক্রমে পৃথিবীর অন্যান্য ভূখণ্ডে বিস্তার লাভ করেছে। এই ভূখণ্ডে আরাফাতের নামান উপত্যকায় সৃষ্টির সূচনায় আল্লাহ পাক সমস্ত মানবকুলের নিকট হতে তার প্রভুত্বের স্বীকৃতি ও তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন, যা
আহদে আলাস্ত নামে খ্যাত। একই সাথে তিনি সকল নবীর কাছ থেকে শেষ নবী মুহাম্মাদের উপরে ঈমান আনা ও তাকে সর্বতোভাবে সহযোগিতার অঙ্গীকার নেন। এই ভূখণ্ডেই হাজার হাজার নবী ও রাসূলের আগমন ঘটেছে। এই ভূখণ্ডেই আল্লাহর ঘর কাবাগৃহ এবং বায়তুল মুকাদ্দাস অবস্থিত। এই ভূখণ্ড বাণিজ্যিক কারণে সারা বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল। জান্নাতের ভাষা আরবি এই ভূখণ্ডের কথিত ও প্রচলিত ভাষা ছিল। সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাত্রা, প্রখর স্মৃতিশক্তি এবং সততা ও আমানতদারির গর্বে অনুপম গুণাবলীর প্রেক্ষাপটে আরব ভূমির কেন্দ্রবিন্দু মক্কা ভূমির অভিজাত বংশ কাবা গৃহের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণকারীদের শ্রেষ্ঠ সন্তান। মানবজাতির কল্যাণে প্রেরিত সর্বশেষ ও শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল।